দাদি মায়ের গালে একটা চড় মারল। পাশে বসে থাকা বাবা কিছু বলল না। রাফাহ দৌড়ে এগিয়ে গেল মায়ের কাছে। শান্তা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাফার বাবা রাজীব শেখ কিচ্ছু বললেন না, বরং তিনি উঠে চলে গেলেন সেখান থেকে। রাজীব শেখ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মুহূর্তের জন্য পুরো ঘর স্তব্ধ হয়ে রইল। শুধু রাফার ভারী নিঃশ্বাসের শব্দ আর শান্তা বেগমের নীরব কান্নার চাপা আওয়াজ শোনা যাচ্ছিল। রাফা ওর মাকে এক হাতে জড়িয়ে ধরল। দাদির দিকে তাকিয়ে ক্ষোভ আর অভিমানে ওর গলা বুজে আসছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না দাদি কেন এমন করল। রাফা সবে মাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরেছিল, এসেই মাকে এভাবে চড় খেতে দেখল। দাদি মাঝে মাঝেই তার মায়ের গালে হাত তোলেন। তার দাদি তার মাকে সেই শুরু থেকেই খুব একটা পছন্দ করত না। একটু পরে দাদি, রাবেয়া খাতুন, গোজগোজ করতে করতে বললেন, সংসারের কোনো কামকাজ ঠিকমতো পারে না, রান্না বান্নাটাও যদি ঠিকভাবে করত, এত বছর ধরে কি বা তারা চিহ্ন শিখল? খালি বাপের যাওয়ার আবদার, আর রাজীবরে এত জ্বালায়, ছেলের জন্য আমার জানটা ফালাফালা হইয়া যায়। বোঝা গেল, শান্তা বেগম হয়তো ভুলে লবণ বেশি দিয়ে ফেলেছেন তরকারিতে আর স্বামীর কাছে বাপের বাড়ি যাওয়ার আবদার করেছিলেন, তাতেই দাদি ক্ষেপে গিয়ে চড় মেরেছেন। আর রাজীব শেখ উনার মায়ের এই আচরণে কোনো প্রতিবাদ না করে বরং সায় দিয়ে চলে গেছেন। রাজীবের এই নিষ্পৃশ্যতা শান্তা বেগমকে চড়ের চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল। উনি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বললেন না। কিন্তু রাফা সহ্য করতে পারল না। সে মায়ের কাছ থেকে সরে এসে দাদির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এই সামান্য কারণে আম্মাকে চড় মারলে কেন দাদি? কথায় কথায় মারা কোন স্বভাব? রাবেয়া খাতুন রাগে গোজগোজ করতে করতে বললেন, বেয়াদব মেয়ে, বড়দের মুখের ওপর কথা বলিস? তোর মা তোকে এই শিক্ষা দিছে? রান্নায় নুন বেশি হইছে, তোর বাপের মুখে তোলার উপায় নাই। একটু শাসন করছি তো কি হইছে? শাশুড়ি হইছি, দুইটা চড় মারার অধিকার আমার নাই? না দাদি, তোমার কোনো অধিকার নাই একজনের গায়ে হাত তোলার। রান্নায় লবণ বেশি হওয়া কি কোনো অপরাধ? আর আম্মা কি এই বাসার কাজের লোক যে একটু ভুল হলেই তুমি হাত তুলবে? বাবাও তো অদ্ভুত, নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে অপমান হতে দেখেও চুপচাপ উঠে চলে গেল। তোমরা সত্যিই এমন কেন? কোনোদিন আম্মাকে শান্তি দিয়েছ তোমরা? খবরদার রাফা, নিজের বাপের নামে ওভাবে বলবি না। রাবেয়া খাতুন চিৎকার করে উঠলেন, তোর মা তোকে পর করে দিচ্ছে আমাদের থেকে। দিনরাত খালি বাপের বাড়ি যাওয়ার বায়না, এই সংসার কি সরাইখানা নাকি? আম্মা গত 1 বছর নানু বাড়ি যায় না। নিজের মা বাবার কাছে যেতে চাওয়া কি খুব অন্যায়? তুমি সারাদিন আম্মাকে কথায় কথায় ছোট করো, খোঁটা দেও, এতদিন আমি সব সহ্য করছি। কিন্তু আজ যা করলে, সেটা অন্যায়। তুমি আমাকে ভালোবাসো জানি, কিন্তু আম্মাকে কষ্ট দিয়ে সেই ভালোবাসা আমি চাই না। শান্তা বেগম এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলেন। মেয়ের মুখে নিজের জন্য এমন প্রতিবাদ শুনে তার বুক ফেটে কান্না এলো। তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি আর কিছুক্ষণ এভাবে চললে ঝগড়া আরও নোংরা দিকে মোড় নেবে। রাবেয়া খাতুন রাফাহকে ভালোবাসেন, পরে আবার সবকিছু শান্তা বেগমের ওপরেই বেশি করে চেপে যাবে। তিনি দ্রুত এগিয়ে এসে রাফার হাত ধরলেন। ধরা গলায় বললেন, রাফাহ, আর একটা কথা না, চল আমার সাথে। না আম্মা, আজ আমি বলে ছাড়ব। আর কতদিন এমন? রাফাহ প্রতিবাদ করতে চাইল, কিন্তু শান্তা বেগম কোনো কথা শুনলেন না। তিনি শক্ত করে মেয়ের হাত ধরে একরকম টেনেই তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেলেন। পেছনে রাবেয়া খাতুন তখনও বারান্দায় দাঁড়িয়ে উচ্চস্বরে বিড়বিড় করছিলেন, দেখো কাণ্ড, দুধকলা দিয়ে কালসাপ পুষছি, নাতনি এখন আমারে জ্ঞান দেয়। রুমে ঢুকে শান্তা বেগম দরজাটা আটকে দিলেন। রাফার দিকে তাকিয়ে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাফাহ বলল, তুমি সব মুখ বুজে সহ্য করো কেন আম্মা? কিছু বলতে পারো না? কালকাই নানুবাড়ি যাব, এখানে আর থাকবা না? আমার সহ্য হচ্ছে না আর কিছু, বাবাকে দেখলেও এখন রাগ লাগে। শান্তা বেগম মেয়ের কাছে এগিয়ে এলেন। তোর বাবা হয় মা, ওভাবে বলিস না। এজন্যই তোমার ওপর তারা সুযোগ পায়। বাদ দে। কেন বাদ দেব? বাদ দিলে তোমার গালে লাগা চড়টা কি উঠে যাবে? ঠান্ডা হমা, হতে দিতেছো কই? শান্তা বেগম মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রাফার মাথা গরম, কি একটা অবস্থা বাসার। তার মা চুপ থাকে বলেই তো দাদি সুযোগ পায়। আর কতদিন এমন হবে? রাফা রেগেমেগে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। বিকালের দিকে রাজীব শেখ বাড়িতে এলেন। নিয়ে এলেন অনেক বাজার। ঈদের বাজার আর কি, বাড়ির সবার জন্যই আছে। চাচিরাও বিকেলের দিকেই বাসায় এলেন। রাফার চাচা চাচি চাচাতো বোনরা বাইরে গিয়েছিল সকালে, এখনই ফিরেছেন। রাজীব শেখ সবার জন্যই নানা জিনিস কিনে আনলেও নিজের স্ত্রীর জন্য কিছুই আনেননি।
শান্ত বেগম দরজার কাছ থেকে দাঁড়িয়ে দেখলেন শুধু রাফাহ তার জন্য আনা জামাটা নিল না, সেখানেই রেখে দিল। রাজীব শেখ সোফায় বসে তৃপ্তির হাসি হাসছেন। ব্যাগ থেকে একটা একটা করে দামি 3 পিস আর পাঞ্জাবি বের করছেন। সবার জন্য উপহার আছে, শুধু নেই সেই মানুষটার জন্য, যে 24 ঘন্টা এই সংসারের ঘানি টানে। রাফার চাচি নাসরিন বেগম ব্যাগগুলো নেড়েচেড়ে দেখে বললেন, ও মা, ভাইজান তো দেখি সবার জন্যই রাজকীয় সব জিনিস আনছেন। আমার এই জামাটা তো দারুণ হয়েছে। রাফাহ রাগে রি রি করছিল। এক পলক দরজার কাছে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকালো। রাজীব শেখ তখন মেয়ের দিকে একটা জামা এগিয়ে দিয়ে বললেন, এই নে মা, এটা তোর জন্য। রাফাহ প্যাকেটটা হাতে নিল না, নিষ্পৃহ গলায় বলল, সবার জন্য এনেছ, আম্মারটা কই বাবা? রাজীব শেখের হাসিটা একটু ফিকে হয়ে এলো। তিনি যেন আকাশ থেকে পড়লেন। তারপর দায়সারাভাবে বললেন, তোর মার তো অনেক আছে, গত কোরবানির ঈদেও তো একটা নিল। এইবার বাজেট একটু টাইট ছিল। রাফার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মায়ের কথা উঠলেই বাজেটের টান পড়ে। সে সোফায় রাখা নিজের প্যাকেটটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, যেখানে আমার মায়ের সম্মান নেই, সেখানে আমার এই উপহারের দরকার নেই। যাকে তুমি নিজের অর্ধাঙ্গিনী মনে করো না, তার মেয়ের জন্য এত মায়া না দেখালেও চলবে। রাবেয়া খাতুন গম্ভীর স্বরে বললেন, রাফা, মুখে লাগাম দাও, বাপের সাথে বেয়াদবি করিস না। রাফা সেদিকে কান দিল না। সে নিজের রুমের দরজার দিকে এগিয়ে গেল। শান্তা বেগমের হাত শক্ত করে ধরল। শান্তা বেগম ভয়ার্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু রাফা তাকে কোনো কথা বলার সুযোগ দিল না। সে মাকে একরকম টেনে হিচড়ে নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, আজ থেকে এই বাড়ির সব নিয়ম বদলাবে বাবা। তোমরা যেটাকে সংসার বলো, সেটা আসলে একটা জেলখানা। আর আম্মা সেই জেলের কয়েদি নয়। রুমে ঢুকে রাফা সশব্দে দরজাটা ভেতর থেকে আটকে দিল। শান্তা বেগম ফিসফিস করে বললেন, পাগলামি করিস না রাফা, তোর দাদি চিল্লাচিল্লি করবে। এখনো রাতের রান্না বাকি। উনারা আবার বাজারের মাছ খেতে পছন্দ করেন। গর্জে উঠল রাফা, একদম না, আজ এই ঘরে কোনো চুলা জ্বলবে না। তুমি কোনো রান্না করবে না। সারা জীবন তো করেছ, আজ থেকে তুমি স্ট্রাইকে। দেখি, তোমার হাতের রান্না ছাড়া এই সংসার কেমন চলে। আগামীকাল আমরা নানুবাড়ি যাব। এভাবে বলে না মা, তোর বাপ চাচারা কি খাবে তাহলে রাতে? কেন, দাদি চাচি কি জন্য আছে? কার বা তারা চিহ্ন ছিঁড়তে আছে? মুখ খারাপ করাইও না আমার আম্মা। আমি বলছি মানে তুমি আজ রান্নাঘরে ঢুকবে না। হাত পা সবার আছে। রান্নাঘরে সব চাল ডাল আছে, যার খিদে পাবে সে রেঁধে খাবে। আজ রাতটা এই দরজা আর খুলবে না। কিছুক্ষণ চুপ রইল দুজনে। এরপর রাফাহই তার মাকে বলল, আম্মা চলো আমরা কোথাও চলে যাই। এখানে আর ভাল লাগছে না আমার। আব্বার ব্যবহার একটুও ভাল লাগছে না আর। শান্তা বেগম কিছু বললেন না। বসে রইলেন শুধু। বাইরে থেকে শান্তা বেগমের ডাক পড়ল কিছুক্ষণ পর। রাফা, তোর মা কই? রান্না চাপাইতে বল। তোর বাপ চাচার খিদে লাগবে না? রাফা রেগেমেগে দরজা খুলে দাদির মুখোমুখি দাঁড়ালো। বসার ঘরে তার বাবা চাচি চাচা সবাই বসে আছেন। রাফা গম্ভীর স্বরে বলল, আম্মা অসুস্থ, তোমরা রান্না করো। লবণ বলে কম হয়। এত বছরে নাকি বা তারা চিহ্ন লও শিখতে পারেনি। তাই তোমরা রান্না করো আজ। নিজের ছেলের জন্য জান ফালাফালা হয় বললে না? আজ ছেলের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াও। খবরদার ডিস্টার্ব করবা না বলে দিলাম। নইলে আজকে আমার চাইতে খারাপ কেউ হবে না। বাইরে তখন শোরগোল পড়ে গেল। রাবেয়া খাতুন জানেন রাফার রাগ কেমন, তাই তিনি কিছু বলতে পারলেন না। রাফা ততক্ষণে দরজা বন্ধ করেও দিয়েছে। নাসরিন বেগম তো আকাশ থেকে পড়লেন। তিনি প্রয়োজন ছাড়া রান্নাঘরে খুব একটা ঢোকেন না। সব শান্তা বেগমি সামলেছেন সব সময়। তিনি কাচুমাচু করে বললেন, মা, আমি তো বড় মাছ কাটতে পারি না। আর এত মানুষের রান্না একলা আমার দ্বারা সম্ভব না। রাবেয়া খাতুন গোজগোজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। তার বয়সী শরীরে এখন মশলা বাটা আর রান্না সামলানো যে কতটা কষ্টের, সেটা হারেমাসুজ্জে টের পেতে লাগলেন। আধা ঘন্টা পার হতেই রান্নাঘর থেকে হাতা খুন্তি পড়ার শব্দ আর দাদির হাসফাসানি শোনা যেতে লাগল। রাত তখন প্রায় 10টা। ডাইনিং টেবিলে শ্মশানের নীরবতা। রাজীব শেখ আর তার ছোট ভাই রাইহান শেখ থালা নিয়ে বসে আছেন টেবিলের সামনে। টেবিলে রাখা আছে বড় মাছের ঝোল আর ভাত। নাসরিন বেগম আর রাবেয়া খাতুন রান্নাঘর থেকে ঘামতে ঘামতে বের হলেন। উনাদের রেশমি শাড়ির আঁচল আজ মশলায় মাখামাখি, কপালে বিন্দু বিন্দু ঘাম। এমন না যে রান্নাবান্না তিনি করেননি কখনো।
বরং শান্তা বেগম থাকায় অনেক কম করতে হয়েছে রান্নাবান্না। সব কাজ তো শান্তা বেগম একাই করতেন। রাবেয়া খাতুন আজ প্রায় কত বছর পর রান্নাঘরে ঢুকেছেন হিসেব নেই বলা যায়। তাই অবস্থা নাজেহাল। রাফা আর শান্তা বেগম তখনও বের হয়নি। রাফা আজ নিজের টিউশনির টাকা পেয়েছে। টাকা দিয়ে মা আর তার জন্য কিছু খাবার অর্ডার দিয়েছে। আসবে হয়তো কিছুক্ষণের মাঝে। এদিকে রাইহান শেখ এক লোকমা ভাত মুখে দিয়েই থুথু করে ফেলে দিলেন। এ কি, ভাতে এত কাকর কেন? আর মাছে তো আষ্টে গন্ধ ছাড়ছে। ধোয়া হয়নি ঠিকমতো? রাবেয়া খাতুন বিরক্ত হয়ে বললেন, তোর বউ তো ভালোমতো মাছ কাটবারই পারে না। আমি কি চোখে অত দেখি? যা পেরেছি করেছি। রাজীব শেখ মেয়ের রুমের দরজার দিকে এক পলক তাকালেন। উনি একদম শান্ত। তখনই কলিং বেল বেজে উঠল। রাফার চাচাতো বোন নিঝুম উঠে দাঁড়ালো দরজা খোলার জন্য। কিন্তু রাফাহদের দরজা খুলে গেল তখন। বের হলো রাফা। একবারও তাকালো না বাবাদের দিকে। বরং সোজা দরজার দিকে চলে গেল। ফুডপান্ডা থেকে কিছু খাবার অর্ডার করেছিল তার আর তার মায়ের জন্য। সেসবই এসেছে হয়তো। সে দরজা খুলে খাবারগুলো নিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে দিকে চলে গেল। বাকিরা হা করে তাকিয়ে রইল। রাফা তার রুমের দরজা দিয়ে ঢুকতেই যাচ্ছিল এমন সময় তার দাদি ডেকে উঠল, এই রাফা দাঁড়া। রাফা দুনিয়ার সব বিরক্তি নিয়ে ঘুরে তাকালো দাদির দিকে। অবশ্য দাঁড়াতে সে চায়নি। তবে একটু বাজিয়ে দেখা উচিত। প্রশ্ন করল, কি হয়েছে? এগুলা কি নিয়ে যাস? রাফার প্যাকেটের খাবারগুলোর দিকে তাকিয়ে প্রশ্নটা করল রাবেয়া খাতুন। রাফার ঠোঁটে তখন এক চিলতে বাঁকা হাসি। সে প্যাকেটগুলো একটু উঁচু করে ধরল যাতে ডাইনিং টেবিলে বসে থাকা তার বাবা আর চাচা চাচিরাও স্পষ্ট দেখতে পান। সে নির্বিকার গলায় উত্তর দিল, এগুলা খাবার দাদি। বিরিয়ানি আর কাবাব। আম্মার খুব প্রিয়, কিন্তু এই বাসায় তো কোনোদিন উনার পছন্দের কিছু রান্না হয় না, তাই বাইরে থেকে আনলাম। রাবেয়া খাতুন চোখ কপালে তুলে বললেন, আমরা এখানে মাছ রান্না করেছি, আর তোরা মা বেটি মিলে ঘরের দরজা বন্ধ করে বিরিয়ানি খাবি? তোদের গলায় আটকাবে না? রাফা শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, এত বছর ধরে আম্মা যখন আমাদের সবাইকে রেঁধে খাইয়ে নিজে সবার শেষে পড়ে থাকা ঠান্ডা ভাতগুলো খেত, তখন কি তোমাদের গলায় আটকাতো দাদি? আম্মাকে যখন আজ চড় মারলে, তখন কি তোমার হাতটা কাঁপেনি? তো কাঁপেনি যেহেতু আমাদের গলায়ও আটকাবে না। তোমরা তোমাদের হাতে বানানো মাছের ঝোল খাও, আর আমি আমার মাকে নিয়ে রাজকীয় খাবার খাই। কারো কোনো আপত্তি থাকার তো কথা না। শান্তা বেগম আওয়াজ শুনে দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। এদিকে পেছনে থেকে রাজীব শেখ এবার গলা ঝেড়ে বললেন, রাফা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খাবারগুলো টেবিলে নিয়ে আয়, সবাই মিলে খাই। তোর মাকেও ডেকে আনো। রাফা হো হো করে হেসে উঠল। সেই হাসিতে আনন্দ নেই, আছে একরাশ ঘৃণা। সে তার বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমার বাজেট তো খুব টাইট ছিল বাবা। আজ যেমন তুমি মায়ের জন্য কিছু আনোনি, তোমার বাজেট নাকি খুব টাইট ছিল, তেমনি আমারও আজ বাজেটে টান পড়ে গেছে। তার ওপর তোমরা তো গত কোরবানির ঈদে খেয়েছো সবাই। তাই আমি আমার টিউশনির টাকায় শুধু আমার মায়ের জন্য এনেছি। তোমরা বরং দাদির হাতের রান্না খেয়ে তৃপ্তির ঢেকুর তোলো। বলেই রাফা গটগট করে রুমে ঢুকে গেল। দরজার ছিটকিনি লাগানোর শব্দটা পুরো নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন একটা চাবুকের মতো শোনালো। ভাইজান, তোমার মেয়ে বড় বড় কথা বলে এখন। মায়ের থেকেই শিখসে মনে হয়। আমার মেয়েরে আমি কোনোদিন এমন শিক্ষা দেইনি। নাসরিন বেগমের মুখে কথাটা শুনে রাজীব শেখ নড়েচড়ে বসলেন। এদিকে রাইহান শেখ বউকে ধমকে উঠলেন, তোমরা ভাবির সাথে যা করো বলারই তো কথা। আজ ভাবি রান্নাঘরে ছিল না তাই এই হাল হলো। কথাটা বলে মায়ের দিকে তাকালো রাইহান শেখ। তুমি কেন ভাবির গায়ে হাত তুলতে যাও বুঝি না মা? এই বয়সে এসে কোথায় পুত্রবধূর সাথে সুন্দর করে সংসার সামলাবে? তা না সবসময় অশান্তি। খাবো না আমি, গেলাম। এই বলে চলে গেলেন তিনি। রাজীব শেখ বসে রইলেন। নাসরিন বেগম চেঁচাতে লাগলেন স্বামীকে। রাবেয়া খাতুন তখন নাসরিন বেগমকে ধমকালেন। শুরু হলো ঝগড়া। রাজীব শেখ কিছুক্ষণ পর নীরবে হাত ধুয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। রুমে এসে দেখলেন আজ রুমটা খালি। প্রতিদিন সারাদিনের কাজ শেষ করে শান্তা এই সময়েই ভেতরে চেয়ারে হেলান দিয়ে বসে থেকে বিশ্রাম নিত। কোমরে নাকি ব্যথা করত, তবুও কখনো কোনো অভিযোগ করেনি। রাজীব শেখ আজ খুঁজলেন স্ত্রীকে এই রুমের মাঝে। এদিকে রাফাহ রুমে ঢুকে দেখল শান্তা বেগম দরজার পেছনে জোরসর হয়ে দাঁড়িয়ে আছেন। রাফাহ প্যাকেটগুলো খুলে প্লেটে সাজাতে সাজাতে বলল, আম্মা, অনেক হয়েছে সহ্য করা। আজ থেকে তুমি এই বাড়ির কেউ নও, তুমি শুধু আমার মা। হাত ধুয়ে নাও, আজ আমরা পেট ভরে খাবো। শান্তা বেগম ধরা গলায় বললেন, ওরা কি খাবে রে মা? ওরা রান্না করে খেতেও বসেছে মা।
তবুও দেখেছ, তোমাকে আর আমাকেও ডাকেনি। খবরদার আজ ওদের কথা ভাববে না। দ্রুত আসো। হাত ধুয়ে এসে রাফাহ এক লোকমা বিরিয়ানি মায়ের মুখে তুলে দিল। শান্তা বেগমের চোখে পানি টলমল করছে, কিন্তু সেই পানিতে আজ আর হাহাকার নেই, বরং আছে নিজের মেয়ের প্রতি এক গভীর গর্ব। দরজার ওপাশে তখন রান্নায় লবণ কম হওয়া আর মাছের আষ্টে গন্ধ নিয়ে চাচা চাচিদের মাঝে তুমুল ঝগড়া শুরু হয়েছে। দাদির চিৎকারে কান পাতা যাচ্ছে না। রাফাহ মনে মনে ভাবল, এ তো কেবল শুরু। কাল যখন এই নরক থেকে আম্মাকে নিয়ে বেরিয়ে যাব, তখন বুঝবে এই সংসার আগলে রাখা মানুষটা আসলে কে ছিল। পরদিন সকাল সকালই কাউকে না জানিয়ে রাফাহ আর তার মা ব্যাগপত্র গুছিয়েই বাড়ি ছেড়ে চলে গেল নানু বাড়িতে। রাবেয়া বেগম এটা শুনে তো পুরো বাসা মাথায় তুলে রেখেছেন। নাসরিন বেগমের সাথে সে কি ঝগড়া! ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। বাসার সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের সেই ঝোড়ো হাওয়ার পর এখন চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা। শান্তা বেগম তার ব্যাগটা গুছিয়ে জানালার পাশে দাঁড়ালেন। এই বাড়িতে তিনি এসেছিলেন 24 বছর আগে, একরাশ স্বপ্ন আর জোরতা নিয়ে। তার বাবা মা অনেক ঘটা করে পারিবারিকভাবে রাজীব শেখের সাথে তার বিয়ে দিয়েছিলেন। তখন শ্বশুর বেঁচে ছিলেন, মানুষটা অন্তত শান্তা বেগমকে আগলে রাখার চেষ্টা করতেন। কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর থেকেই বাড়ির আবহ পাল্টে যায়। শাশুড়ি রাবেয়া খাতুনের একচ্ছত্র আধিপত্য আর রাজীবের মেরুদণ্ডহীন নীরবতা শান্তা বেগমকে তিলে তিলে পাথর করে তুলেছে। রাফা হেসে মায়ের কাঁধে হাত রাখল। ওর কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ আর হাতে মায়ের ব্যাগটা। আম্মা, আর দেরি করো না, চলো। রাফার গলায় এক অদ্ভুত দৃঢ়তা। শান্তা বেগম একবার পেছনে ফিরে তাকালেন। এই সেই ঘর, যেখানে তিনি জীবনের সেরা সময়গুলো বিলিয়ে দিয়েছেন, বিনিময়ে পেয়েছেন শুধু অবহেলা। দুইজন নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে দাদি আর চাচিরা অঘরে ঘুমাচ্ছে। কাল রাতের রান্নার ধকল তাদের শরীরে স্পষ্ট। রাফাহ খুব সাবধানে সদর দরজার ছিটকিনিটা খুলল। কোনো শব্দ হলো না। বাইরে কুয়াশাচ্ছন্ন ভোর। চওড়া রাস্তাটা জনমানবহীন বলা যায় না। মানুষজন এই সময়ই ব্যস্ত পায়ে ছুটছে। বাইপাস রোডে এসে বাসের জন্য দাঁড়িয়ে রইল তারা। গন্তব্য এখন ঢাকা, যেখানে শান্তা বেগমের শেকড়, যেখানে উনার বাপের বাড়ি। 24 বছর পর আজ তিনি মেয়ের ইচ্ছা এই জেলের তালা ভেঙে বের হচ্ছেন। গাজীপুর থেকে সকাল সকাল বেশ অনেক বাস যায় ঢাকাগামী। রাফাহ খেয়ালে রাখল কোন বাসে মানুষজন বেশি উঠছে। হেলপার এসে হা দিল, গুলিস্তান ঢাকা। সাথে প্রশ্নও করল রাফাহকে, কই যাবেন আপা? রাফাহ আগে বাসের দিকে তাকালো। ভেতরে মানুষজন দেখা যাচ্ছে অনেক। মহিলাও দেখা যাচ্ছে বেশ কয়েকজন। তাই ব্যাগটা নিয়ে বাসটাতে উঠে পড়ল। তারা গিয়ে মাঝখানের একটা সিটে বসে পড়ল। বাসে ওঠার সময় শান্তা বেগমের চোখে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল, তবে সেটা দুঃখের নয়, বরং এক অজানা মুক্তির। ভয় পেও না আম্মা, ঢাকা পৌঁছেই আমরা একটা নতুন জীবন শুরু করব। তোমার ওপর হাত তোলার সাহস আর কারো হবে না। এই বলে রাফাহ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরল। যাত্রী ভরে যাওয়ায় বাস ছেড়ে দিল। পেছনে পড়ে রইল সেই ইট পাথরের বাসাটা, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু অধিকারের দম্ভ। শান্তা বেগম আজ প্রথমবারের মতো বুক ভরে শ্বাস নিলেন। ভোরের এই ঠান্ডা হাওয়াটা তার তপ্ত গালে যেন পরম মমতা বলিয়ে দিচ্ছে। রাফাহ মায়ের দিকে তাকিয়ে রইল। তার নিজেরও শান্তি লাগছে। বুক ভরে শ্বাস নিল রাফাহ। সে থাকে ভার্সিটির হলে। বাসায় আসা হয় মাসে একবার। বন্ধের দিনে তারই অগোচরে তার মাকে যে মারা হয় সে কিছুটা আঁচ করত। দাদির সাথে বেশ দু একবার হালকা কথা কাটাকাটি হলেও গতকাল তার চোখের সামনে যেহেতু ঘটনা ঘটেছে তাই সে আর চুপ থাকতে পারেনি। এমনিতেও বাবার মায়ের প্রতি নিষ্পৃশ্যতা তার সহ্য হয় না। এখন তার মা মুক্ত, বাকিটা তার মায়ের ওপর সে ছেড়ে দেবে। বাড়িতে সকালটা ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতায়। প্রতিদিন ভোরে যেখানে শান্তা বেগমের মশলা বাটার শব্দ কিংবা চুলা ধরানোর আওয়াজে সবার ঘুম ভাঙত, আজ সেখানে এক ভারী নীরবতা। সকাল 7:30। রাবেয়া খাতুন অভ্যাসবশত গলা খাকারি দিয়ে বিছানা ছাড়লেন। কাল রাতের রান্নার ধকল তার শরীরে এখনো লেগে আছে। কোমরের ব্যথাটা যেন টনটন করছে। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলেন কালকের সেই আধখাওয়া মাছের ঝোল আর ভাতের থালাগুলো তেমনই পড়ে আছে। ঘরদোর অগোছালো। রেগে গেলেন তিনি। নাসরিনকে তো বলেছিল সব গুছিয়ে রাখতে। বেয়াদবটা একটা কাজও করেনি। আর শান্তাও কি শান্ত হয়ে গেছে নাকি এক চড় খেয়ে? এক প্রকার বিরক্তি নিয়ে তিনি এবার বাধ্য হয়ে চিৎকার করে ডাকলেন, ও শান্তা, বেলা কত হলো, এখনো চুলা জ্বলল না কেন? নাস্তা কি তোমার বাপ এসে দিয়ে যাবে? গতকাল মা মেয়ে অনেক ঢং করেছ, আজ আর না। জামাই দেবর দোকানে যাবে একটু পর। আর সে ঘুমাচ্ছে নাকি এখনো?
রাজীব শেখ আর রাইহান শেখের বাজারে বড় বড় দোকান আছে। সেখানে তাদের আয়ের উৎস। এদিকে রাবেয়া খাতুনের চেঁচানোর পরও কোনো উত্তর নেই। রাবেয়া খাতুন গোজগোজ করতে করতে শান্তার ঘরের দিকে এগিয়ে গেলেন। কি রে, ঢং কি এখনো শেষ হয় নাই? নাতনি দুইটা কথা বলছে তো কি হয়েছে? এখন কি না খেয়ে মরব নাকি? তিনি সজোরে ধাক্কা দিলেন দরজায়। দরজাটা ভেজানো ছিল, ধাক্কা দিতেই ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে তাকিয়েই রাবেয়া খাতুন পাথর হয়ে গেলেন। বিছানা একদম টানটান করে গোছানো। আলনাটা অর্ধেক খালি। ড্রেসিং টেবিলের ওপর থেকে রাফার প্রসাধনীগুলো উধাও। উনি দ্রুত গিয়ে আলমারি চেক করলেন। না, কাপড় চোপড় কিছুই নেই। এবার উনি মেইন দরজার দিকে এগিয়ে গেলেন হনহনিয়ে। মেইন দরজাটাও ভেজিয়ে রাখা ছিল। চমকে গেলেন তিনি। এক মুহূর্তের জন্য উনার গলা দিয়ে স্বর ফুটল না। তারপরই তিনি বুক চাপড়ে চিৎকার জুড়ে দিলেন। ও রাজীব, ও রাইহান, ওরে তোরা কে কোথায় আছিস? দেখ রে, সর্বনাশ হয়ে গেছে। ঘর খালি করে শান্তা ডাইনিটা আমার নাতনিরে নিয়া পালিয়েছে রে। উন্মাদিনীর মতো তিনি সারা ঘরে দৌড়াতে লাগলেন। তার চিৎকারে রাজীব শেখ ধরফর করে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এলেন। চাচি নাসরিন বেগম আর চাচাতো বোন নিঝুমো চোখ কচলাতে কচলাতে বের হয়ে এলো। রাজীব শেখ হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে মা, চিল্লাচ্ছ কেন? কি হয়েছে মানে? তোর বউ তো কালকের অপমানে ঘর ছেড়ে পালাইছে। সাথে রাফাহরেও নিয়া গেছে। দেখ গিয়ে, ঘর খালি, আলমারি খোলা। আমার সোনার সংসারটা শেষ করে দিয়ে গেল রে। রাবেয়া খাতুন সোফায় বসে পড়ে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলেন। রাজীব শেখ দ্রুত পায়ে ঘরে ঢুকলেন। এদিক ওদিক তাকালেন। নেই, কেউ নেই। স্ত্রী সন্তান কেউ নেই। দুজন মানুষ এই পরিবারের ওপর বিতৃষ্ণা নিয়ে চলে গেছে তাদের না জানিয়েই। রাজীব শেখের বুক কেঁপে উঠল আজ। নাসরিন বেগম মুখ ঝামটা দিয়ে বললেন, আমি তো আগেই বলছিলাম ভাইজান, শান্তা ভাবির সাহস দিন দিন বাড়ছে। কিন্তু এত বড় সাহস, কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়া! এখন পাড়া পড়শিকে মুখ দেখাবো কেমনে? রাইহান শেখ ততক্ষণে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। তিনি থমথমে গলায় বললেন, এখন সম্মান নিয়ে টানাটানি করছো কেন? কাল যখন মা সবার সামনে ভাবির গায়ে হাত তুলল, আর ভাইজান মূর্তির মতো দাঁড়িয়ে থাকল, তখন সম্মান কোথায় ছিল? একটা মানুষ এত বছর এই গাধার খাটুনি খেটে শেষে বিদায় নিল, আর তোমরা এখন কান্নাকাটি করছো নাস্তার জন্য। রাজীব শেখ কোনো কথা বলতে পারলেন না। তিনি খাটের এক কোণে ধপ করে বসে পড়লেন। কাল রাতে শান্তার জন্য কোনো উপহার না আনা, তার চর খাওয়া দেখেও চুপ থাকা। এত বছর মা শান্তাকে নানা কটু কথা গায়ে হাত তুললেও কিছু না বলা, সবকিছু এখন তার বুকে তীরের মতো বিঁধছে। ঘরটা বড্ড বেশি বড় আর ফাঁকা মনে হতে লাগলো উনার কাছে। আগুনে ঘি ঢাললেন নাসরিন বেগম। রাবেয়া খাতুন যখন লিভিং রুমে বসে বুক চাপড়ে শান্তা বেগমের 14 গোষ্ঠী উদ্ধার করছিলেন, তখন নাসরিন বেগম পানের বাটাটা টেনে নিয়ে মুখ ঝামটা দিয়ে উঠলেন। মা, এখন চিল্লাচিল্লি করে কি হবে? নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এখন আমাদের না খেয়ে মরার দশা। রাবেয়া খাতুন কান্না থামিয়ে জলজলে চোখে তাকালেন ছোট বউয়ের দিকে, ধমকে বললেন, কি বললি রে নাসরিন? আমি কুড়াল মেরেছি? ওই ডাইনিটা ঘর ছেড়ে পালালো, আর দোষ আমার? আহ, এখন তোমরা কি তামাশা শুরু করলে আবার? আশ্চর্য! পাশ থেকে রাইহান শেখ বলে উঠলেন কথাটা। কিন্তু নাসরিন বেগম সে কথায় গুরুত্ব দিল না। তিনি শাশুড়িকে বলে উঠলেন, দোষ না তো কি? শান্তা ভাবি ছিল বলে এই বয়সে এসেও আপনি রানীর মতো পা নাচিয়ে খাইছেন। একদিনও তো রান্নাঘরের নুন তেলের চিন্তা করতে হয় নাই। এত কথা শোনান, গায়ে হাত দেন, তাও কিচ্ছু বলে নাই কোনোদিন। কাল মেয়ের সামনে অমন করে চড়টা না মারলে কি আর মেয়েটা জেদ করে মাকে নিয়ে বের হতো? এখন বোঝেন খেলা। কাল রাত থেকে আমার কোমর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ওই মাছ কাটতে গিয়ে। আজ দুপুরে রান্না করবে কে শুনি? রাবেয়া খাতুন সোফা থেকে তোরাক করে উঠে দাঁড়ালেন। রাগে তার থুতনি কাঁপছে। ওরে হারামজাদি, তুই এখন আমারে জ্ঞান দিচ্ছিস? বড় যা পালাইছে বলে তোর খুব আনন্দ হইছে না? ভাবছিস সব গয়নাগাটি তোর হবে? তুইও তো কম না। কাল যখন রাজীবের সামনে ওর বউয়ের নামে বিষ ঢালছিলি, তখন কি মনে ছিল না যে শান্তা না থাকলে হাতা খুন্তি তোরেই ধরতে হবে? নাসরিন বেগমও দমে যাওয়ার পাত্রী নন। তিনি উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললেন, আমি বিষ ঢালি নাই, যা সত্যি তাই বলছি। কিন্তু হাত তো আপনি তুলছেন। এখন পাড়া পড়শি যখন জিজ্ঞেস করবে শান্তা ভাবি কই, তখন কি বলবেন? বলবেন যে সামান্য লবণের জন্য বৌমাকে চর মেরে তাড়িয়ে দিছেন? ছি ছি, আমার বাপের বাড়ির লোকজন শুনলে তো হাসাহাসি করবে। তোর বাপের বাড়ির গোষ্ঠী উদ্ধার করি আমি। রাবেয়া খাতুন চিৎকার করে উঠলেন, বেয়াদব মেয়ে! বড়দের মুখে মুখে কথা কস? তোর মা তোরে এই শিক্ষা দিছে?
শান্তা অন্তত তোর মতো মুখে মুখে তর্ক করত না। তুই তো দেখছি ওর চেয়েও বড় কালসাপ। হ্যাঁ, আমি কালসাপই সই। শান্তা ভাবির মতো বোকা আমি না যে চর খেয়েও আপনার পা টিপে দেব। পরিষ্কার শুনে রাখেন মা, আমার শরীর ভালো না। আমি আজ উনুন জ্বালাতে পারবো না। আপনার ছেলের জন্য জান ফালাফালা হয় না? যান, আজ নিজের আদরের ছেলের জন্য নিজেই রাঁধেন গে। এই বলে হনহনিয়ে রুমে চলে গেলেন। রাইহান শেখ অনেকক্ষণ যাবৎ থামানোর চেষ্টা করেছিলেন। একটু আগেই নিজের রুমে চলে গেছেন। এই বয়সে এসে এখন শাশুড়ি বৌমা ঝগড়া করছে। কি দিন এলো? রাবেয়া খাতুন মাঝের ঘরে একা দাঁড়িয়ে রইলেন। ডাইনিং টেবিলে কালকের সেই আষ্টে গন্ধওয়ালা মাছের ঝোল মাছি ভনভন করছে। পুরো বাড়িটা যেন তাকে গিলতে আসছে। তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলেন। ও রাজীব, ওরে খোকা, দেখ তোর বউ পালানোর খুশিতে ছোট বউ এখন আমারে লাথি মারে রে। আমার কপালে কি শেষে না খেয়ে মরণ আছে? রাজীব শেখ কিচ্ছু বললেন না। উনার মুখ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ওভাবে রুমে দাঁড়িয়ে থেকে নিজের রুমে গিয়ে পোশাক পাল্টে চলে গেলেন বাইরে। ভেতরে রাবেয়া খাতুনের গলার আওয়াজ শোনা গেল। গুলিস্তানের জিপিও সামনে যখন বাস থামল, চারপাশে চিরচেনা হট্টগোল আর যানজট। রাফাহ ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের হাত ধরে ভিড় ঠেলে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করল। নানুবাড়িটা গুলিস্তানের এক ব্যস্ত গলির ভেতর। পুরনো আমলের তিনতলা বাড়ি, তবে বেশ যত্ন করে রাখা। নিচতলা আর তিনতলায় ভাড়াটিয়ারা থাকেন, আর দোতলায় শান্তা বেগমের মা আর ছোট ভাই থাকেন। রাফাহ বাড়ির সামনের জংধরা গেট পেরিয়ে হাঁটতে শুরু করল সামনে। গতকাল ছোট মামাকে বলে রেখেছিল রাফাহ। তার ছোট মামা অবিবাহিত, বিয়ে করেননি এক জীবনে। মাকে নিয়েই রয়েছেন তিনি। মাঝে মধ্যে বড় বোনের কাছে ঘুরে আসেন দেখতে। বাড়ির ভেতরে ঢোকার আগে রাফার সাথে কারো ধাক্কা লাগলো। রাফা শান্তভাবে জবাবে বলল, দুঃখিত। এই বলে তাকালো রাফা। এক যুবক আর পাশে একজন ভদ্রলোক। যুবকও বিনয়ের সাথে দৃষ্টি নামিয়ে বলল, দুঃখিত, খেয়াল করিনি। এই বলে যুবক আর ভদ্রলোক চলে যেতে লাগলো। তখনই তিনতলার একটি রুমের বারান্দা হতে আওয়াজ এলো, যা টাকা ফেরত পাবে সব নিয়ে আসবে। একটা টাকাও যেন এদিক ওদিক না হয় নুজাইশ। রাফাহ তাকালো ওপরে। এক মেয়ে কথাটা বলছে। রাফাহ পেছনে ফিরে দেখল ভদ্রলোক একবার তাকিয়েছেন ওপরের দিকে। তবে যুবক তাকায়নি। ভদ্রলোক ঠিক আছে বলে সেই যুবক আর তিনি চলে গেলেন। রাফাহ ভেতরে ঢুকল। রাফার মা বলতে লাগল, ভাড়াটিয়া হয়তো। কলিংবেলের শব্দ থামতে না থামতেই খটখট করে দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে সালমা বেগম। সাদা চুলে বার্ধক্যের ছাপ থাকলেও দুচোখে উপচে পড়া আনন্দ। মেয়েকে দোরগোড়ায় দেখে তিনি মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে পড়লেন। বিয়ের পর শান্তা এই বাড়িতে এসেছে হাতেগোনা কয়েকবার। গত বছর একবার এসেছিল, কিন্তু পরক্ষণেই রাজীবের ফোন, তাড়াতাড়ি চলে এসো, বাড়িতে মেহমান আসবে। আর সেই যে সকালে এসে বিকেলেই ফিরে যাওয়া, এরপর আর আসা হয়নি। গতকাল রাতে ছোট ছেলে শামীম যখন জানালো, বড় আপা আর রাফাহ এবার একেবারের জন্য চলে আসছে, তখন সালমা বেগম নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। দীর্ঘ 24 বছরের লোহার শেকল কি তবে আজ সত্যিই ভাঙল? আম্মা! শান্তা বেগমের ভেজা গলার ডাকে ঘোর কাটল সালমা বেগমের। তিনি ঝাপটে ধরলেন নিজের আদরের মেয়েকে। মা মেয়ের এই কান্নামাখা আলিঙ্গনের মাঝেই রাফা ফোন কাটল। সরে দাঁড়াও তো বুড়ি, আমার হাত ছিঁড়ে যাচ্ছে ব্যাগ টানতে টানতে। এই আবেগ ভালোবাসা ভেতরে গিয়ে দেখাও, দরজায় কেন? সালমা বেগম ফোকলা দাঁতে একগাল হাসলেন। মেয়েকে ছেড়ে রাফার মাথায় আলতো করে একটা গাঁটটা মেরে বললেন, বেশি পাকা পাকা কথা বলিস না তো বুড়ি। আমার কোল থেকে কবে যে এত বড় হলি, টেরই পেলাম না। শামীম ভেতর থেকে বেরিয়ে এলো। কথার আওয়াজ শুনে হয়তো এসেই রাফার হাত থেকে ব্যাগগুলো নিজের হাতে নিতে নিতে বলল, আপা তোমরা ভেতরে আসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। আম্মা সেই ভোরে তোমাদের জন্য নাস্তা বানিয়ে রেখেছে। পুরনো আমলের এই বাড়ির দোতলাটা আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ড্রয়িং রুমে আসতেই শান্তা বেগমের চোখে পানি চলে এলো। এই সেই সোফা, এই সেই দেওয়াল ঘড়ি সবই এক আছে, শুধু উনার জীবনের 2টা দশক এই ঘরের বাইরে একটা নরক যন্ত্রণায় কেটে গেছে। রাফা সোফায় ধপ করে বসে পড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শামীম মামা ব্যাগগুলো একপাশে রেখে ভাগ্নির দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, কিরে রাফা, তুই তো মাসখানেক আগেই এসে নানিকে দেখে গেলি। আজ আবার কোন দুঃখে উদয় হলি? শোন, আজকে এই বাসায় শুধু মেয়ে আদর হবে। মেয়ের জন্য মা পাগল, আর বোনের জন্য ভাই। তুই তো নাতনি আর ভাগ্নি, তোর এখানে কোনো পাত্তা নেই। হুট! শামীমের বয়স 40 পার হলেও মনটা এখনো সজীব। তার কথায় রাফাহ মুখটা ভেঙচি কেটে বলল,
আচ্ছা, তার মানে বুড়ি আর তুমি মিলে আম্মাকে পটাতে চাচ্ছ? আর আমি বুঝি কুড়িয়ে পাওয়া? শোনো মামা, আমি না থাকলে কিন্তু তোমার বোন আজ এখানে আসতো না। সো, আমাকে তেল দিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। শামীম হো হো করে হেসে উঠলেন। ভাগ্নির মাথায় আলতো হাত রেখে বললেন, তা যা বলেছিস, তোর এই তেজটুকুর জন্যই হয়তো শান্তা আপা আজ নিজের পায়ে দাঁড়ানোর সাহস পেল। যা, মেলা বকবক না করে ফ্রেশ হয়ে আয়। তোর নানি সেই ভোরে তোদের জন্য গরুর মাংস আর গরম পরোটা বানিয়েছে, দেরি করলে গরম গরম লস। রাফাহ দাঁড়িয়ে চুলগুলো বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়া গলায় বলল, আচ্ছা মামা, গতবার যখন নানির অসুস্থতার সময় আসলাম, তখন তো দেখলো তিনতলার ওই বড় ফ্ল্যাটটা খালি ছিল। আজ আসার সময় দেখলাম ওখানে নতুন লোকজন। ভাড়াটিয়া উঠেছে নাকি? ওটা না ভাড়া না দেওয়ার কথা ছিল? শামীম জানালার পর্দাটা সরিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ, মাসখানেক হলো উঠেছে। ফ্যামিলি ভালো দেখে ভাড়া দিয়ে দিয়েছি। নুজাইশ নামে একটা ছেলে, খুব চমৎকার ব্যবহার। ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, তুখোর মেধাবী ছেলে। ওর বাবা মা আর বড় ভাই ভাবির সাথে থাকে ওরা। ছেলেটার সাথে বেশ মেলামেশা হয়েছে এই কদিনে। ছেলেটা বেশ কাজের, বিপদে আপদে সবসময় এগিয়ে আসে। রাফা শুনল, ঢাবিয়ান তাহলে? বাহ ভালোই। সে চলে গেল ফ্রেশ হতে। নানুবাড়ির এই ডাইনিং টেবিলের জানালার পাশেই এক বিশাল বাগানবিলাস গাছ। গোলাপি আর বেগুনি রঙের ফুলে ডালগুলো নুয়ে পড়ছে। জানালার গ্রিল গলে হালকা রোদের ঝিলিক এসে পড়ছে শান্তা বেগমের মুখে। ডাইনিং টেবিলে ধোয়া ওঠা খাবারের সুবাস। শান্তা বেগম তার মায়ের পাশে বসে খাচ্ছেন। সালমা বেগম পরম মমতায় মেয়ের পাতে ভাজি আর মাংস তুলে দিচ্ছেন। শান্তার মনে হলো, শ্বশুরবাড়ির সেই অপমানের ডাইনিং টেবিলের চেয়ে এই ছোট্ট ডাইনিং টেবিলটা অনেক বেশি আপন। বাইরে আকাশটা আজ একদম পরিষ্কার নীল। জানালার ওপাশে বাগানবিলাস ফুলের মাঝ দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসটা শান্তার চর খাওয়া গালে যেন মলম লাগিয়ে দিচ্ছে। রাফা এক লোকমা পরোটা মুখে দিয়ে জানালার বাইরে তাকিয়ে ভাবল জীবনটা চাইলে কত সুন্দর হতে পারে। বিষাক্ত সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা মানেই হেরে যাওয়া নয়, বরং নতুন করে বেঁচে থাকা। নিরিবিলি গলিটার মোড়ে রাজীব শেখকে আজ কেমন যেন দিশেহারা দেখাচ্ছিল। পকেটে টাকা আছে, বাজারে হাজারো রকমের মাছ সবজি আছে, কিন্তু বাড়িতে ফেরার তাগিদ নেই। যে মানুষটা ঘরে পা রাখলেই এক গ্লাস ঠান্ডা পানি আর এক চিলতে হাসি দিয়ে সব ক্লান্তি ধুয়ে দিত, সেই মানুষটাই আজ নেই। আদরের মেয়েকে নিয়ে চলে গেছে। বাসাটায় আজ দুপুরের রোদে খা খা করছে স্তব্ধতা। রান্নার ধকল আর শান্তার অনুপস্থিতিতে পুরো বাড়িটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাজীব শেখ দুপুরে দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসলেন খেতে। উনার মুখটা পাথরের মতো শক্ত। রাফাহকে কল দিয়েছিল, মেয়েটা কল ধরেনি। টেবিলে রাখা বাটিগুলোর দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে রান্নার শ্রী রাবেয়া খাতুন কোনোমতে চুলা জ্বালিয়েছিলেন, কিন্তু সেই রান্নায় না আছে রং, না আছে ঘ্রাণ। রাবেয়া খাতুন গোজগোজ করতে করতে এক বাটি ডাল টেবিলের ওপর সশব্দে রাখলেন। তার কোমর ব্যথায় মুখটা কুঁচকে আছে। নাসরিন বেগম খাওয়ার জন্য বেরিয়ে এলেন। নাসরিনকে দেখে রেগে গেলেন রাবেয়া খাতুন। ও এখন খাইতে আসছো? কাজের বেলায় নাই খাওয়ার বেলায় ঠিকই আগে আগে না? আজকে তুমি ভাত খাবা না। তোমার জন্য রান্না করি নাই আমি। নাসরিন বেগম থমকে দাঁড়ালেন। রাবেয়া খাতুনের কথা শুনে উনার মেজাজটা মুহূর্তেই সপ্তমে চড়ে গেল। কোমরে হাত দিয়ে জবরদস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি পাল্টা জবাব দিলেন। ও মা, এখন দেখি খানাপিনা নিয়েও ভাগ বাটোয়ারা শুরু হলো। শোনেন মা, এই সংসারে আপনার যেমন অধিকার, আমারও তেমন। রান্নার সময় শরীর মেজম্যাজ করছিল তাই আসতে পারি নাই। তার জন্য এখন ভাত খাবো না কেন? 100 বার খাবো আমি। শান্তার নাম নিবি না তুই? ওই মুখপুরি তো ঘরটাই শ্মশান বানাইয়া দিয়ে গেল। আর তুই তো 1 নম্বরের করে। ঘরের কাজ বলতে তো শুধু পানের বাটা চিবানো আর আয়নার সামনে বসে থাকা। মেয়েটারেও ওইরকম বানিয়েছিস। দুইটাই বেয়াদব। শান্তা চর খেয়েও কথা বাড়াতো না, আর তুই চর খাওয়ার আগেই আকাশ মাথায় তুলিস। যা, এখন নিজেরটা নিজে রেঁধে খা। তোর মেয়েকেও বাদ দেব না আজ। একদম আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন না। আপনি খারাপ। আহ কি হচ্ছে কি? রাজীব শেখ ধমকে উঠলেন। তারপর নাসরিন বেগমের দিকে তাকিয়ে বললেন, মা তোমার গুরুজন হয় নাসরিন। এসব কেমন কথা বলো তুমি? মা গুরুজন হয় বলেই তো এত বছর ধরে শান্তা ভাবি চর থাপ্পড় খেয়েও ওনার পা টিপে দিছে। কিন্তু ভাইজান, আপনি বড় অদ্ভুত মানুষ তো। এখন বড় বড় আদর্শ মারাইতেছেন, অথচ নিজের চোখের সামনে নিজের বউ যখন মার খাইতো, তখন তো আপনি সুবোধ বালকের মতো পাশের ঘর দিয়া উইঠা চলে যাইতেন। তখন আপনার পৌরুষত্ব কই থাকতো?
রাবেয়া খাতুন এবার চিৎকার করে উঠলেন। নাসরিন, মুখ সামলা, আমার ছেলেরে তুই কাপুরুষ বলস? বলবো না কেন মা, আপনার পোলা কাপুরুষ না হলে কি আপনি এত সাহস পাইতেন? ঘরে যদি বাঘ থাকতো, তবে কি বিড়াল এত লম্ফঝম্প করতে পারে? রাজীব ভাইজান তালে রাটির মতো চুপ থাকতো বলেই তো আপনি শান্তা ভাবির ওপর স্টিম রোলার চালাইছেন। এখন ঘর খালি হইছে, মা বেটা মিলে আফসোস করেন। আমারে জ্ঞান দিতে আইসেন না। ভাত যখন দেবেন না বলছেন, আমি আজই বাপের বাড়ি যাব। দেখি আপনাদের সংসার কে চালায়। এই বলে চলে গেলেন তিনি। রাবেয়া খাতুন তেলেবেগুনে জ্বলে উঠলেন। তিনি চেঁচাতে লাগলেন। রাজীব শেখ বসে রইল চুপচাপ। নুজাইশ তার বাবা নাজমুল শাহকে নিয়ে বের হয়েছিল। নাজমুল সাহেবের শরীরটা ইদানিং বড্ড ভেঙে পড়েছে। দীর্ঘদিনের পুরনো অ্যাজমা আর বয়সের ভারে চলাফেরা করতে কষ্ট হয়। নুজাইশ ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্র, টিউশনি করে নিজের খরচ চালালেও বাবার এই বড় চিকিৎসার খরচ একার পক্ষে টানা কঠিন। নুজাইশের বড় ভাই নুবাইদ সকালে অফিস যাওয়ার সময় ওর হাতে কিছু টাকা দিয়ে বলেছিল, বাবাকে আজ ভালো কোনো ডাক্তার দেখিয়ে আনো নুজাইশ। শিলাকে আমি বলে রেখেছি। কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় ভাবি শিলা বেগমের সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর এখনো নুজাইশের কানে বাজছে। তিনতলার বারান্দা থেকে তিনি চিৎকার করে বলছিলেন, যা টাকা ফেরত পাবে সব নিয়ে আসবে। একটা টাকাও যেন এদিক এদিক না হয় নুজাইশ। নুজাইশ সেই কথার কোনো উত্তর দেয়নি। সে শুধু শক্ত মুখে চলে এসেছে। আর কিছুদিন মাত্র, বাবা মাকে নিয়ে সে চলে যাবে। শহরের এক ব্যস্ত হাসপাতালের গেটের সামনে রিকশা থেকে নামল ওরা। চারদিকে অ্যাম্বুলেন্সের সাইরেন, রোগীর স্বজনদের হুড়োহুড়ি আর ভ্যাপসা গরম। নুজাইশ শান্ত করে বাবার কাঁধে হাত রেখে ভিড় ঠেলে ভেতরে ঢুকল। নুজাইশ নিচু স্বরে সাবধানী গলায় বাবাকে বলল, বাবা, একটু সাবধানে, এই সিঁড়িটা ভেঙে ওদিকে চলো। নাজমুল শাহ ছেলের দিকে তাকিয়ে মলিন হাসলেন। তোর অনেক কষ্ট হচ্ছে রে বাপ। এই বুড়ো হাড়কে টেনে টেনে কতদূর যাবি? নুজাইশ বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কষ্ট কিসের বাবা, তুমি যখন আমায় কোলে নিয়ে স্কুলে যেতে, তখন কি তোমার কষ্ট হতো? এই সামান্য হাঁটা তো কিছুই না। নাজমুল শাহ ছেলের কথা শুনে একটু থামলেন। ঝাপসা চোখে ছেলের বলিষ্ঠ কাঁধটার দিকে তাকিয়ে একরাশ তৃপ্তি নিয়ে বললেন, খুব বড় হ বাপ, নিজের পায়ে দাঁড়া, তোর জন্য তখন টুকটুকে একটা লাল বউ এনে দেব। একদম রাজকন্যার মতো দেখতে হবে সে। নুজাইশ একটু হাসল শুধু। দুপুর গড়িয়ে তখন বিকেল নামো নামো। আকাশটা ম্লান নীল। জানালার ফাঁক দিয়ে আসা রোদের রেখাটা ড্রয়িং রুমের মেঝেতে একটা লম্বা নকশা তৈরি করে রেখেছে। নুজাইশদের তিনতলার ফ্ল্যাটটায় এখন শ্মশানের মতো নিস্তব্ধতা। রান্নাঘর থেকে হালকা মশলার ঘ্রাণ ভেসে আসলেও বাড়ির ভেতরটা কেমন যেন থমথমে। শীতের শেষ বিকেলের এই তন্দ্রাচ্ছন্ন ভাবটা ভাঙল কলিংবেলের শব্দে। নাদিয়া বেগম রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। সাদা সুতির শাড়িতে উনাকে দেখাচ্ছিল বড্ড ক্লান্ত। এদিকে পানির বোতল ভরার সময় আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রইল শিলা। দরজা খুলতেই নাদিয়া বেগম দেখলেন নুজাইশ তার বাবাকে এক হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নাজমুল সাহেবের ফ্যাকাশে মুখ আর ভারী নিঃশ্বাস দেখে নাদিয়া বেগমের বুকটা ধক করে উঠল। আসছিস বাবা, তোর আব্বার শরীরটা এখন কেমন দেখলি? নুজাইশরা ভেতরে ঢুকল। বাবাকে সাবধানে সোফায় বসিয়ে দিতে দিতে নিচু গলায় বলল, ডাক্তার ইনহেলার চেঞ্জ করে দিয়েছেন আম্মা। আর কয়েকটা টেস্ট দিয়েছেন। আজ অনেক ভিড় ছিল, তাই ফিরতে দেরি হলো। নাদিয়া বেগম স্বামীর কপালে হাত রেখে সান্ত্বনা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই শিলা চোখে মুখে বিরক্তি নিয়ে রান্নাঘর বেরিয়ে এলো। তার গায়ে দামি কাশ্মীরি শাল জড়ানো, কপালে একটা চড়া মেকআপের রেশ। শিলা সোজা নুজাইশের সামনে এসে দাঁড়ালো। শ্বশুরের কুশল নেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি নুজাইশের পকেটের দিকে তখন গম্ভীর স্বরে বলল, ফিরলে, ডাক্তারের ভিজিট কত নিল, আর বাকি টাকাটা কোথায়? শিলার কর্কশ কণ্ঠস্বরে নাজমুল সাহেব চোখ বুজলেন। নুজাইশ শান্তভাবে পকেট থেকে প্রেসক্রিপশন আর কিছু ভাঙতি টাকা বের করে টেবিলের ওপর রাখল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ডাক্তার ভিজিট আর মেডিসিনে অনেক টাকা লেগে গেছে ভাবি। বাকি এই 80 টাকা আছে। শিলা প্রায় চিৎকার করে উঠল, নুবাইদ তোমাকে 5000 টাকা দিয়ে গেল সকালে, আর তুমি এখন মাত্র 80 টাকা ফেরত দিচ্ছ? ডাক্তারের ফিস কি এখন আকাশে উঠেছে? নাকি বাপ বেটা মিলে বাইরে শাহী খানা খেয়ে টাকা উড়িয়েছ? নুজাইশের চোয়াল শক্ত হয়ে এলো। সে তার মায়ের দিকে একবার তাকালো। নাদিয়া বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নুজাইশ ধীরস্থির গলায় বলল, ভাবি, প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দেখতে পারেন। সব ওষুধের দাম আর ভিজিট ওখানে লেখা আছে। আব্বার শ্বাসকষ্ট বাড়ছিল বলে রিকশায় আসতে হয়েছে, সেখানেও কিছু টাকা গেছে।
রাখো তোমার অজুহাত। সংসারের ঘানি টানে আমার স্বামী, আর তোমরা নবাবের মতো টাকা ওড়াও। কাল থেকে নিজের টিউশনির টাকা দিয়ে চিকিৎসা করিও বাবার। আমার সংসার থেকে আর এক পয়সাও বের হবে না বলে দিলাম। শিলার টাকার গরম আর অমানবিক কথাগুলো শুনে নুজাইশ এবার আর চুপ থাকল না। সে শান্তভাবে টেবিলের ওপর রাখা ৮০ টাকাটা আবার হাতে তুলে নিল। তারপর ধীর পায়ে ভাবির একদম মুখোমুখি এসে দাঁড়াল। তার শান্ত চোখের দৃষ্টিতে এক অদ্ভুত দহন, যা দেখে শিলা মুহূর্তের জন্য থমকে গেল। নুজাইশ ৮০ টাকাটা শিলার দিকে বাড়িয়ে দিয়ে খুব নিচু অথচ তীক্ষ্ণ গলায় সবসময়ের মতো করে বলল, এই নিন আপনার ৮০ টাকা ভাবি। খুব যত্ন করে তুলে রাখুন। কারণ এই টাকাটার চেয়েও আজ আপনার কাছে আপনার মনুষ্যত্বের দাম অনেক কম হয়ে গেছে। আপনি নুবাইদ ভাইয়ের আয়ের হিসাব নিচ্ছেন? খুব ভালো কথা। কিন্তু যে মানুষটা আজ অসুস্থ হয়ে সোফায় ধুঁকছেন, তার যৌবনের রক্ত পানি করা রোজগারে নুবাইদ ভাই মানুষ হয়েছে, সে হিসাবটা কি কোনোদিন মিলিয়ে দেখেছেন? শিলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নুজাইশ তাকে সুযোগ দিল না। সে একইভাবে বলে চলল, ভাইয়ার টাকার হিসাব তো ভালোই মুখস্থ করছেন ভাবি, শুধু নিজের ওপর যে লানত জমতেছে সেটা হিসাব করতে ভুলে গেছেন। এই বলে বাবা মাকে নিজেদের রুমে চলে যেতে বলে নিজেও গটগট পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল নুজাইশ। শিলা রাগে কাঁপছে। নাজমুল সাহেবের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনার ছোট ছেলে বেয়াদব অনেক। ভাইয়ের হোটেলে খেয়ে এত বড় বড় কথা বলে বাসা থেকে বের করে দিতে আমার একটুও সময় লাগবে না, বলে দিলাম। এই বলে আবারও শ্বশুর শাশুড়ির দিকে তাকালো আর বলল, সাথে আপনাদেরও। বিকেলের রোদটা তখন মরে এসেছে। শেষ বেলার ওই মিঠে রোদটুকু এখন আর গায়ে জ্বালা ধরায় না, বরং একটা আরামদায়ক অনুভূতি দেয়। বসার ঘরের পাশে বিশাল এক ছাদখোলা বারান্দা। ঢাকার ঘিঞ্জি এলাকায় এমন খোলামেলা জায়গা খুব একটা দেখা যায় না। তবে রাফাহদের নানুবাড়িটা ঘনবসতি এলাকা থেকে কিছুটা ভেতরে হওয়ায় আশেপাশে গাছপালা দেখা যায়। বিল্ডিংগুলো সব দূরে দূরে। বারান্দার রেলিং ঘেঁষে কামিনী আর সাদা জবা ফুলের গাছ। শান্তা বেগম একটা মোড়ায় বসে আছেন, পাশে ওনার মা সালমা বেগম আর রাফাহ রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাফাহ একমনে বাগানবিলাস ফুলের পাপড়ি ছিঁড়ছিল। ওপরের দিকে তাকাতেই দেখল, বামদিকের তিনতলার বারান্দায় একটা ছেলে এসে দাঁড়িয়েছে। নুজাইশ, যার নাম। পরনে কালো টি শার্ট, চুলগুলো এলোমেলো। হয়তো গুমোট ঘর থেকে একটু ফ্রেশ বাতাসের আশায় সে বারান্দায় এসেছিল। কিন্তু নিচে নতুন মানুষ দেখে নুজাইশ এক মুহূর্ত স্থির হয়ে তাকালো। রাফার চোখের সাথে চোখ পড়তেই সে কোনো ভাবান্তর না দেখিয়ে দ্রুত ভেতরে চলে গেল। রাফাহ বিরক্তি নিয়ে বিড়বিড় করল, ছেলের ভাব তো কম না। ভাব দেখলে বাঁচি না। সালমা বেগম পান চিবোতে চিবোতে প্রশ্ন করলেন রাফাহকে, তোর বাপে কল দেয় নাই? খোঁজ খবর নেয় নাই? কই আসছস কই কি? রাফাহ নিরুদ্বেগ গলায় বলল, দিয়েছিল, রেসপন্স করিনি। রেসপস কি মানে? আমি কোনো উত্তর দেই নাই নানি। কল আসছিল কিন্তু আমি ধরি নাই। ওই বাসায় কারোর সাথে কথা বলার ইচ্ছা আপাতত আমার নাই। সালমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে পানের বাটাটা সরাতে সরাতে বললেন, বুইঝা পারছি। তোরে তো আবার কথা দিয়া আটকানো যায় না। বাপে তোর খারাপ মানুষ না রে নাতনি, শুধু একটু মেরুদণ্ডহীন। আর মেরুদণ্ডহীন পুরুষ মানুষের চেয়ে ভয়ঙ্কর আপদ এই দুনিয়ায় আর নাই। এরপরই আবার তিনতলার দিকে ইশারা করে গলার স্বর নামিয়ে এক প্রকার ফিসফিসু বলা যায়। সেভাবে বলতে লাগলেন, তিনতলার নুজাইশগো বাড়ি তো ওইরকম অবস্থা বুঝলি। নাদিয়ার ছেলে বউটা একটু শয়তান। নাম জানি কি ওই শিলা। রূপ আছে তো গুণ নাই। নুজাইশের বড় ভাই নুবাইদ ভালো কামাই করে, আর সেই দেমাগে শিলা নিজের শ্বশুর শাশুড়িরে মানুষই গণ্য করে না। নাদিয়া তো বেচারি শান্তার মতোই ঘরকুনো, সারাদিন মুখ বুজে সয়। নুজাইশ ছেলেটা খুব মায়া করে মা বাপরে। বাপ মায়ের পক্ষে দু একটা কথা কইলে শিলা পুরা ঘর মাথায় তুলা নেয় চিৎকার করতে করতে। পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে যা পায়, সব বাপের ওষুধে ঢালে। কিন্তু ওই যে বড় ছেলের বউয়ের মুখ বড় বিষাক্ত। নুজাইশে সারাদিন খোটা দেয়, ওর বাপরে নিয়ে আজেবাজে কথা কয়। শান্তা তাকালো মায়ের দিকে, বলল, ভাগ্যিস আমার ছেলে হয় নাই। মেয়েটাই একাই ১০০। রাফাহ তিনতলার দিকে তাকালো। সকালে ভদ্রলোককে দেখেই তো কেমন মায়া লাগলো তার। মনে মনে ভাবল, সে যদি ওই বাড়ির মেয়ে হতো না, শিলাকে একদম বুঝিয়ে দিত। তখনই হাতে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখল আননোন নাম্বার। রাফাহ কৌতূহল নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল দাদির কণ্ঠ, ও রাফাহ, তোর চাচি চলে গেছে, তোরা এসে পড়।